তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আর কোভিড-19 আপনি খুব কেমন আছেন স্যার? ভালো। দক্ষিণ আফ্রিকার যে ভেরিয়েন্ট বাংলাদেশে শনাক্ত হয়েছে তার মধ্যে 80%ই হলো দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট, এবং এই ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে এবং আগের যে করোনার যে আমাদের জার্ম বা জীবাণু বা ভাইরাস আসছিল সেটার থেকে আরো বেশি এফেক্টিভ এবং খুব দ্রুত ছড়াচ্ছে এবং দ্রুত মানুষকে কাবু করে ফেলতেছে, অর্থাৎ ফুসফুসে যায় বেশি সময় নিচ্ছে না তাকে মানে খারাপ অবস্থার সৃষ্টি করতে। সুতরাং সবাই আমরা সাবধানতা অবলম্বন করব, সবাই বাসায় থাকবো, প্রয়োজন না হলে বাইরে কেউ যাব না, আর যদি যেতে হয় সবসময় স্বাস্থ্যবিধি মেনে আমরা বাইরে যাব। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। স্যার, আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আরম্ভে যাও। আমরা দুইটা ক্লাস অলরেডি করেছি, আজকে তৃতীয় ক্লাস হবে এই অধ্যায়ের। আজকে ক্লাস নং 19তম ক্লাস হচ্ছে টোটাল সেমিস্টারের। ওই দিন আমরা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাগুলো এবং উদাহরণ আমরা পড়ছিলাম। আজকে আমরা পড়বো প্রভাবক, প্রভাবন ইত্যাদি, এই জিনিসগুলো আজকে পড়ার চেষ্টা করি আমরা। এখন প্রভাবক মানে আমরা আমরা জানি যে বিয়ের ঘটক, তোমরা নিশ্চয়ই শুনে থাকবা যে বিয়ের ঘটকের কাজ কি, যে ছেলের বাড়ি থেকে তথ্য মেয়ের বাড়িতে পৌঁছানো, মেয়ের বাড়ি থেকে তথ্য ছেলের বাড়িতে পৌঁছানো, এবং বিয়ের ওয়ালাইকুম আসসালাম, বিয়ের কাজকে দ্রুত ত্বরান্বিত করা। ত্বরান্বিত মানে কি, তাড়াতাড়ি যেন। ওয়ালাইকুম আসসালাম, যার নেটওয়ার্ক সমস্যা একটু কি বললাম, যে প্রভাবকটা হলো ঠিক বিয়ের ঘটকের মতো, যে বিয়ের ঘটক যেমন দুই পরিবারের তথ্যগুলো আদান প্রদান করে বিয়ের কাজকে দ্রুত এগিয়ে নেয়, ঠিক প্রভাবকও কি করে, বিক্রিয়ার সংস্পর্শে বা উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়, এবং বিক্রিয়ার প্রথমে এবং শেষে ভরে এবং সংযুক্তিতে, ভর মানে কি বলছে, যদি আমরা বিক্রিয়ার শুরুতে 5 গ্রাম দেই, বিক্রিয়া শেষ হওয়ার পরেও দেখা যাবে 5 গ্রামে তোমার কি আছে ওই পদার্থটা, এবং সংযুক্তি যেমন পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযুক্তি 1:8। ঠিক যৌগিক পদার্থ যদি কোনো বিক্রিয়ার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই যৌগিক পদার্থের সংযুক্তিরও কোনো পরিবর্তন হবে না, তাহলে সেই সকল পদার্থগুলোকে বলা আছে তোমার কি প্রভাবক। আমি তো ভুল বলছি, প্রভাবক বিবর্ধক, আমি একটু ভুলে বলে প্রভাবক সংজ্ঞা বলছিলাম, হ্যাঁ প্রভাবক। আর এখন যেটা পড়বো প্রভাবক বিবর্ধক, প্রভাবকের সঙ্গে আমরা পড়েছি একবার, এখন পড়বো প্রভাবক বিবর্ধক বা প্রভাবক সহায়ক বা প্রভাবক উদ্দীপক। তো প্রভাবক সহায়ক মানে কি বলছি, প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে আরো গতিশীল করাবে। তার মানে কি, প্রভাবকের প্রভাবন ক্ষমতা মানে কি, বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা বৃদ্ধি করবে। উদ্দীপক তার মানে একই কথা, একই অর্থ বোঝাচ্ছে, আর বিবর্ধক বাড়িয়ে দেওয়া, সবগুলো কথার অর্থই একই। তাহলে আমরা বলবো যে সকল পদার্থ প্রভাবক রূপে কাজ করে না কিন্তু প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয়, তার মানে কি, প্রভাবক যদি মনে করো একটা বিক্রিয়ার গতিবেগকে 10 মিটার পার সেকেন্ডে বাড়িয়ে দেয় গতিবেগ, কিন্তু এই পদার্থটা যদি উপস্থিত থাকে তাহলে ওর মানে প্রভাবকের বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা বাড়িয়ে দেয়, মানে কি 10 মিটার থেকে 20 মিটার পার সেকেন্ড গতিবেগ হয়ে গেল। তার মানে কি, আগে যা গতিবেগ বাড়ানোর ক্ষমতা ছিল প্রভাবকের তার থেকে বেশি হয়ে গেল, কিন্তু এই পদার্থটা বিক্রিয়ার সংস্পর্শে থাকলে কিন্তু সেটা কাজ করবে না। কি করবে, ওই প্রভাবকের সংস্পর্শে উপস্থিত থাকা লাগবে, তবে শুধুমাত্র এই পদার্থটা প্রভাবকের বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে, তাহলে সেই পদার্থকে বলা হবে তোমার কি, প্রভাবক বিবর্ধক, প্রভাবক সহায়ক বা প্রভাবক উদ্দীপক। এখন বলো দেখি, ধনাত্মক প্রভাবক কাকে বলে, তোমরা যে কোনো একজন মনে আছে? সারা দিচ্ছ না, বলো। প্রভাবক 4 প্রকার: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক, আবিষ্ট প্রভাবক। ধনাত্মক প্রভাবক কাকে বলে? তোমরা খালি শুনেই যাচ্ছ, কিছু বলতে হবে তো। যাক, জি স্যার।
বলো, প্রভাবক ধনাত্মক প্রভাবক কাকে বলে? মনে পড়ছে? ভুলে গেছি স্যার। তাহলে তো পড়াই হলো না, খালি পড়িয়ে যাচ্ছে আর তোমরা খালি খালি শুনে যাচ্ছ, তাহলে তো হলো। যে সকল প্রভাব কি করে, বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেয় তাদেরকে ধনাত্মক, কমিয়ে দিলে ঋণাত্মক। অটোটা বাইরে থেকে যোগ করার দরকার হবে না। বিক্রিয়ার যে বিক্রিয়াগুলো মানে সংঘটিত হবে, সেই বিক্রিয়ার কি হবে, যে কোনো একটা কি করবে, গতিবেগ গতিবেগ না মানে বিক্রিয়ার উৎপন্ন পদার্থের একটি বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেবে। সেই পদার্থটা যতক্ষণ পর্যন্ত উৎপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়ার গতিবেগ বাড়বে না। তাহলে সেই ধরনের প্রভাবককে বলছি আমরা অটো প্রভাবক। আর আবিষ্টটা একটা বিক্রিয়ার সংস্পর্শে যদি আরেকটা বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে যে বিক্রিয়ার প্রভাবে অপর কোনো বিক্রিয়া সংঘটিত হয় সেই পদার্থটাকে বলা হবে তোমার কি, আবিষ্ট, অর্থাৎ অন্যের দ্বারা চালিত। আর প্রভাবক বিবর্তকটা বললাম, যে সকল পদার্থ কি করবে, প্রভাবকের প্রভাবক রূপে কাজ করে না কিন্তু প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয়, সেই সকল পদার্থকে বলা হবে প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক বা প্রভাবক উদ্দীপক। যেমন হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন প্রভাবকের প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম পদার্থ ব্যবহার করা হয়। আমরা বিক্রিয়াটা দেখি। এখানে দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে আয়রন তোমার প্রভাবক হিসেবে কাজ করছে, কিন্তু মলিবডেনাম এই পদার্থটা যদি এই আয়রনের সাথে সংস্পর্শে থাকে, তাহলে আয়রন যে হারে গতিবেগ বাড়িয়ে দিয়েছিল এই বিক্রিয়ার, মলিবডেনাম থাকলে আয়রনের গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা আরো বৃদ্ধি পাবে। তাহলে মলিবডেনাম কিন্তু বিক্রিয়ার গতিবেগ বাড়াচ্ছে না, ওই আয়রন প্রভাবকের গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে মলিবডেনামকে বলা হবে তোমার কি, প্রভাবক সহায়ক। ঠিক আছে, এবারে সুপ্রভাবক বিষ। বিষ মানে কি, মেরে ফেলা, তার মানে কমিয়ে দেবে। যে সকল পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমিয়ে দেয় বা ধীরে ধীরে নষ্ট করে দেয় তাকে প্রভাবক বিষ বলে। সংজ্ঞা থেকে বলা যায় বিষ মানে আমরা পয়জন। পয়জন মানে কি, আমরা বলি খারাপ কিছু হবে, তাহলে এটা বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে নষ্ট করে দেয়, তাকে প্রভাবক বিষ। যেমন সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনে প্লাটিনাম প্রভাবক রূপে তোমার কি কাজ করে। কিন্তু যদি বিক্রিয়ায় আর্সেনিক অক্সাইড H2O3 উপস্থিত থাকে, তাহলে প্লাটিনাম প্রভাবকের প্রভাবন ক্ষমতা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। তাহলে এই আর্সেনিক অক্সাইডটা হলো প্লাটিনামের কি, প্রভাবক বিষ। প্লাটিনাম গতিবেগ বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আর্সেনিক অক্সাইড প্লাটিনামের গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা টোটালি আস্তে আস্তে কমিয়ে দিতে দিতে নষ্ট করে দেয়। তাহলে আর্সেনিক অক্সাইড H2O3 কে বলা হবে প্লাটিনামের কি, প্রভাবক বিষ। বিক্রিয়া দেখে আমরা, এই যে প্লাটিনামটা গতিবেগ বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আর্সেনিক অক্সাইড এর গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা টোটালি নষ্ট করে দেয়। তাহলে আমরা পরে আসি শিল্পক্ষেত্রে প্রভাবকের 5টি ব্যবহার। কোন কোন শিল্পে কোন কোন প্রভাবক ব্যবহার করা হয় এবং সেই প্রভাবকের জন্য বিক্রয় গতিবেগটা বৃদ্ধি পায় বা কমে যায় বা হ্রাস পায় ইত্যাদি যে গুলো ঘটে, সেটাই হলো প্রভাবকের ব্যবহার শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে। অ্যামোনিয়ার শিল্পোৎপাদন, এটা তো আমরা অনেকবারই দেখলাম বিক্রিয়াটা, যে হেবারবস পদ্ধতিতে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়া উৎপন্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আয়রন তোমার প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়েছে, আর এখানে মলিবডেনাম পদার্থ প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে। বিক্রিয়াটা একই রকম, ওই যে এটা বেশ কয়েকবার, 2বার বললাম মনে হয়। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে আয়রন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু মলিবডেনাম বিক্রিয়ার আয়রনের গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা বিক্রিয়ার গতিবেগ বাড়ানোর ক্ষমতাটা আরো বৃদ্ধি করে। মলিবডেনাম প্রভাবক সহায়ক, আয়রনটা তোমার কি প্রভাবক হিসেবে কাজ করে। এরপর এসে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে সালফার ডাইঅক্সাইড থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপাদনকালে প্লাটিনাম চূর্ণ অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড V2O5 প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়। তাহলে কোন একই শিল্পে কিন্তু না, বিভিন্ন শিল্পে একই রকম প্রভাবক ব্যবহার করা হয় না, এক এক শিল্পে এক এক রকম প্রভাবক তোমার কি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে হয় প্লাটিনাম চূর্ণ অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, কিন্তু এখানে প্লাটিনাম অবলিক ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করছে, কারণ এই পদার্থ থাকলে সালফার
ট্রাইঅক্সাইডের শিল্প মানে উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে সালফিউরিক অ্যাসিডের উৎপাদনও বৃদ্ধি পাবে। ইন্ডাস্ট্রির শর্তটাই হলো আমাদের কি, যে কম খরচ করব, উৎপাদন বেশি পাবো। তাহলে এই পদার্থগুলো যদি ব্যবহার না করা হয় এই প্রভাবক, তাহলে কি এর উৎপাদন কমে যাবে, ফলে খরচ বেশি হবে, লাভ কি কম হবে। এরপর কৃত্রিম ঘি উৎপাদন। কৃত্রিম ঘি কোনগুলোকে বলা হয়? যার শব্দ হচ্ছে তারা মিউট করে রাখো। কৃত্রিম ঘি কোনটা? যে সমস্ত আমরা দেখি, আমরা হোটেলেও দেখি, বাসায়ও দেখি মাঝে মাঝে, যে ডালডা, এই ডালডাটাকে বলা হচ্ছে তোমার কি কৃত্রিম ঘি। ডালডা কি কাজে ব্যবহার করা হয়? পরোটা ভাজতেও ব্যবহার করা হয়। হ্যাঁ, যা বলছিলাম, কৃত্রিম ঘি কোনটা? ডালডা বললাম যেটা নাম, এটা পরোটা ভাজতে ব্যবহার করা হয় হোটেলে। তাছাড়া লাচ্ছা যে তৈরি আমরা খাই, সেই লাচ্ছা ভাজতেও তোমার কি এই ডালটা ব্যবহার করা হয়ে থাকে। বলে না ঘিয়ে ভাজা, আসলে ঘি বলতে কৃত্রিম ঘিয়ে ভাজা। নর্মাল যে গাভীর দুধ থেকে যে ঘি তৈরি করা হয় সেই ঘি থেকে কিন্তু ভাজা না, এটা হলো ডালডা থেকে তৈরি করা। এই কৃত্রিম ঘি বা ডালডা উৎপাদনের সময় নিকেল চুন প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কৃত্রিম কি বোঝা গেছে আজকে, যে যেগুলো কি করা হয়, ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়, প্রাকৃতিক কোনো পদার্থ থেকে না, যেগুলো কি করা হয় তেল থেকে, নিকেল চুন যদি ব্যবহার প্রভাবক হিসেবে কাজ করে এবং সেখানে হাইড্রোজেন যুক্ত করা হয়, তাহলে চলে আসবে তোমার কি ডালডা। এরপর আসে গ্যাসোলিন উৎপন্ন। গ্যাসোলিন কোনটা? বিমানের জ্বালানি হিসেবে যে পদার্থটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গ্যাসোলিন। পেট্রোলিয়ামকে তাপ বিয়োজন করে গ্যাসোলিন জ্বালানি হিসেবে জ্বালানি উৎপাদনে অ্যালুমিনিয়াম সিলিকেট, অ্যালুমিনিয়াম সিলিকেট এখানে অনুপাতটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড অনুপাত সিলিকন ডাইঅক্সাইড, এই দুটোর অনুপাতটা থাকবে 1:4 অনুপাতে। এই পদার্থটাকে একসাথে বলা হবে তোমাকে অ্যালুমিনিয়াম সিলিকেট। তাহলে অ্যালুমিনিয়াম সিলিকেট তোমার কি গ্যাসোলিন উৎপাদনে কি ব্যবহার করা হয় প্রভাবক হিসেবে। আরেকটা হচ্ছে পানির পাইপ সংরক্ষণ। তোমরা জানো নিশ্চয়ই, মাটির নিচ থেকে যদিও এখন বেশিরভাগই প্লাস্টিক পাইপ ব্যবহার করা হয়, কিন্তু আগে লোহার পাইপই বেশি ব্যবহার করা হতো। ওই লোহার পাইপ যদি পানিতে মাটিতে পোতা থাকে এবং সেখানে ভেজা থাকে, মাটি তো ভেজা থাকবে নিচের দিকে, তবে ওই ভেজা মাটির সংস্পর্শে কি হবে, ওই পাইপটা মরিচা পড়ে যাবে এবং তাড়াতাড়ি মরিচা ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে। ওই পাইপের সাথে কি করা হয়, যদি সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়, সংখ্যাটা একটু ভুল আছে বুঝে নিবা, Na2Cr2O7 হবে, এটা ভুল হয়েছে, আমরা এখনই ঠিক করে নিই। Cr2O ভুল হয়েছে, তো আবার একটু ভুল হয়েছে, 7 হবে। Na2Cr2O7 এই পদার্থটা তোমার কি, যদি ওই পাইপের তৈরি করার সময় যদি আমরা এই পদার্থটা ব্যবহার করি ওই উপাদান হিসেবে, তাহলে তখন সেই পাইপটা সহজে মরিচা পড়বে না এবং তোমার কি সহজে ক্ষয় হবে না। ক্ষয় মানেই হলো মরিচা পড়ে তোমার কি নষ্ট হয়ে যাওয়া, কিন্তু সহজে মরিচা পড়বে না বলেই ক্ষয়ও হবে না। তাহলে পানির পাইপ সংরক্ষণেও তোমার কি প্রভাবক হিসেবে তোমার কি সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে সবগুলোই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি পজিটিভ প্রভাবক হিসেবে, কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ প্রভাবক হিসেবে, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ বাড়ানো হয় সবগুলোতে, কিন্তু এখানে কমিয়ে দিয়েছে। কমিয়ে দিলে কি হবে, সময় যাবে বেশি, ক্ষয় সহজে হবে না। তাহলে ক্ষয়ও কিন্তু আমাদের একটা দ্রুত কোনো পদার্থকে ধ্বংস করে দেয়। এই ক্ষয়কে রোধ করার জন্যই আমরা কি করি, মাঝে মাঝে প্রলেপ দিয়ে থাকি, রং করে থাকি। তাহলে এই পদার্থটা ব্যবহার করলে প্রলেপ টলেপ কিছুই লাগবে না, জাস্ট এই পদার্থ তৈরি করার সময় যদি লোহার পাইপের উপাদানের সাথে মিশ্রিত করা হয়, তাহলে তোমাকে লোহার পাইপ সহজে ক্ষয়প্রাপ্ত হবে না, অর্থাৎ নেগেটিভ প্রভাব হিসেবে কাজ করে। এই হলো প্রভাবকের 5টি ব্যবহার। এরপরে আমরা পড়ি জারণ ও বিজারণ। জারণ আর বিজারণ দুই প্রকারের সংজ্ঞা আছে। একটা হলো তোমার কি আধুনিক, আর একটা হলো সনাতন বা পুরাতন। আমরা পুরাতন সংজ্ঞাটা একটু জেনে নিই, তারপরে আধুনিকটা আমরা জানবো। পুরাতন সংজ্ঞা,
জারণ আগে জানি, তারপর বিজারণ। জারণ ও বিজারণ দুইটাই কিন্তু বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াও আমরা অনেকগুলো বিক্রিয়া পড়েছি, প্রতিস্থাপন, সংযোজন, সংশ্লেষণ, দ্বিবিয়োজন, বিযোজন, বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি বিক্রিয়া পড়েছি। তার মধ্যে জারণ বিজারণ একটা বিক্রিয়া, এটাই পড়বো আমরা এখন জারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে, তাহলে যে বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটবে সে বিক্রিয়াটা হবে কি জারণ বিক্রিয়া। বা কোন ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে, ঋণাত্মক মৌল বলতে বোঝাচ্ছে অধাতব মৌলগুলো, অধাতব মৌলের যদি সংযোগ ঘটে তাহলে তাকেও বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, তার মানে আগে ছিল দুইটা হয়ে গেছে, পরে বিক্রিয়ার উৎপাদে তিনটা, অনুপাত যদি বৃদ্ধি পায় সেটাকে বলবো আমরা কি জারণ বিক্রিয়া। অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের অপসারণ ঘটে, তার মানে কি ধনাত্মক মৌল অথবা হাইড্রোজেন বা ধাতুর যদি অপসারণ ঘটে সেটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। বা ধনাত্মক মৌল মানে ধাতু বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, মানে কি অপসারণও করতে পারে বা কমেও যেতে পারে, সেই বিক্রিয়াগুলোকেই বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। আমরা একটা একটা করে উদাহরণ দেখবো আর সংজ্ঞাগুলোর সাথে মিলাবো। প্রথমে বলছি যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে। দেখো হাইড্রোজেন মৌলের সাথে অক্সিজেন সংযোগ হয়ে পানি উৎপন্ন করেছে, তাহলে এই বিক্রিয়াতে অক্সিজেনের সংযোগ ঘটেছে, তাহলে তাকে বলবো আমরা কি জারণ বিক্রিয়া। এই যে অক্সিজেনের সংযোজন। পরবর্তীতে বলবো এই যে ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন। ঋণাত্মক মৌল হলো ক্লোরাইড মানে ক্লোরিন, ক্লোরিনটা হলো তোমার অধাতব মৌল বা ঋণাত্মক মৌল, এই মৌলের সংযোগ ঘটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে, তাহলে একে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এরপর করি আমরা যে তাদের অনুপাত বৃদ্ধি পায়। আমরা বলছি যে আগে ছিল কম, পরে আনুপাতিক হারে তোমার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিসের অধাতব মৌল বা মূলকের। যেমন একটা আয়রনের সাথে দুইটা ক্লোরিন যুক্ত ছিল এই বিক্রিয়কের ক্ষেত্রে, পরবর্তীতে উৎপাদ যেটা সৃষ্টি হয়েছে ফেরিক ক্লোরাইড, একটা আয়রনের সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়েছে। আগে ছিল একটা আয়রনের সাথে দুইটা ক্লোরিন, এখন একটা আয়রনের সাথে তিনটা ক্লোরিন, তার মানে কি ঋণাত্মক মৌলের বা অধাতব মৌলের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে একে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এবার আসি কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেনের অপসারণ ঘটে। দেখো সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সালফারের সাথে হাইড্রোজেন আর যুক্ত নাই, তার মানে কি হাইড্রোজেনটা অপসারিত হয়েছে, তাহলে একেও বলা হবে তোমার কি এই যে এইটার সাথে এইটা, সালফারের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল আর এখন সালফারের সাথে হাইড্রোজেন নাই, তাহলে এটাকে বলা হবে কি জারণ বিক্রিয়া। তারপর বলবো যে ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ বা হ্রাস ঘটে, কমে যায়। দেখো এখানে যুক্ত ছিল কয়টা, চারটা পটাশিয়াম যুক্ত ছিল, পটাশিয়াম ফেরোসায়নেট ক্লোরিনের সাথে বিক্রিয়া করে চারটা পটাশিয়াম যুক্ত ছিল, এখন দেখো বাকি সব ঠিক আছে কিন্তু পটাশিয়াম হয়ে গেছে কয়টা, তিনটা, তার মানে কি অনুপাত কমে গেছে, মানে সংখ্যা কমে গেছে, কিসের ধাতুর, ধাতু মানে কি ধনাত্মক মৌল, তাহলে একে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এরপর আসি ঋণাত্মক মৌল বা মূলকের সংখ্যা বৃদ্ধি পায়। যেমন একটা আয়রনের সাথে সালফেট ছিল একটা, ফেরাস সালফেট সালফিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেট উৎপন্ন হয়েছে। একটা আয়রনের সাথে একটা সালফেট ছিল, তাহলে দুইটা আয়রনের সাথে দুইটা সালফেট, এখন দেখো দুইটা আয়রনের সাথে তিনটা সালফেট হয়ে গেছে, তাহলে কি যদি আমরা 2 দিয়ে গুণ করি দুইটা আয়রনের সাথে দুইটা সালফেট হবে, কিন্তু এখানে দুইটা আয়রনের সাথে তিনটা সালফেট, তার মানে কি আগে যা ছিল তার থেকে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সালফেট একটা ঋণাত্মক যৌগমূলক বা সংক্ষেপমূলক, তাই ঋণাত্মক মূলকের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাকে বলবো আমরা কি জারণ বিক্রিয়া। তাহলে এখন এই সবগুলো মিলে যদি জোড়া লাগাই তাহলে সংখ্যাটা হবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে অক্সিজেনের সংযোগ ঘটে বা কোনো ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের অপসারণ ঘটে বা কোনো ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, তবে সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। এই প্রত্যেকটা কথার অর্থই আমরা প্রত্যেকটারে একটা করে উদাহরণ দিয়েছি, এবং 6টা উদাহরণ দিয়েছি আমি, এই 6টা উদাহরণ তখন মনে রাখতে হবে। তাহলে এটাই হলো জারণের কি পুরাতন বা সনাতন সংজ্ঞা। বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে আমরা পড়বো বিজারণ। ওখানে যেটা সংযোজন ঘটেছিল বিজারণের ক্ষেত্রে সেটা হবে কি অপসারণ বা হ্রাস, আর যেটা ওখানে অপসারণ বা হ্রাস ঘটেছিল অর্থাৎ জারণটা হবে বিজারণের ঠিক উল্টোটা, আর বিজারণটা হবে জারণের কি
বিপরীতটা বা উল্টোটা। ওখানে যেটা সংযোগ ঘটছে এখানে হবে অপসারণ, ওখানে যেটা বৃদ্ধি পাইছে এখানে হবে হ্রাস, ওখানে যেটা হ্রাস পেয়েছে এখানে হবে বৃদ্ধি, যেখানে ওখানে সংখ্যাটা কি কমে গেছে এখানে হবে কি বেড়ে যাওয়া। তাহলে এটাই বিজারণ। দেখি আমরা সংজ্ঞা। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের সাথে হাইড্রোজেনের সংযোগ, আগে ছিল অক্সিজেনের সংযোগ, এখন হচ্ছে হাইড্রোজেনের সংযোগ, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে, আগে ছিল অপসারণ বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ, আগে ছিল অক্সিজেনের সংযোগ, বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়, আগে ছিল এগুলো বৃদ্ধি। তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। সংজ্ঞাটা আর করে বলি। যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌলের সাথে হাইড্রোজেনের সংযোগ ঘটে, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। যেমন উদাহরণ আমরা প্রত্যেকটাই আগের মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আগে বলছি আমরা প্রথমে হাইড্রোজেনের সংযোগ ঘটে, দেখো ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে, তাহলে এই বিক্রিয়াতে হাইড্রোজেনের সংযোগ ঘটে HCl উৎপন্ন করছে, তাহলে হাইড্রোজেন সংযোগ ঘটা মানে তোমার কি বিজারণ বিক্রিয়া। তারপরে বলছি ধাতুর তড়িৎ ধনাত্মক মৌল বা ধাতুর সংযোগ ঘটে, দেখো ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়েছে, সোডিয়ামটা ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে এর যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের সাথে ধাতু যুক্ত করছে, তাহলে এটাকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। তারপরে আসে কি কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণ, যেমন কপারের সাথে অক্সিজেন আগে যুক্ত হয়ে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করছিল, এটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব কপার এবং পানিতে রূপান্তর হয়েছে। তার মানে এইখানে কপারের সাথে অক্সিজেন যুক্ত ছিল, এখানে কপারের সাথে আর অক্সিজেন নাই, তার মানে অক্সিজেন কি হয়েছে অপসারিত হয়েছে, তাহলে একে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। এবার আসি, এখানে একটা আয়রনের সাথে 3টা ক্লোরিন যুক্ত ছিল, এখন এই পাশে দেখো একটা আয়রনের সাথে 2টা ক্লোরিন, তার মানে কি ক্লোরিন হলো ঋণাত্মক মৌল বা অধাতব মৌল, এর সংখ্যা কমে গেছে, আগে ছিল জারণের ক্ষেত্রে বেশি হবে বা বৃদ্ধি পাবে, আর এখানে কমে গেছে, তাহলে কমে যাওয়াটাকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌলের যৌগ থেকে অধাতব মৌল বা মূলকের অপসারণ বা হ্রাস ঘটে তাকে বলা হবে বিজারণ বিক্রিয়া। এবার দেখো এখানে দেখো কপার সালফেট প্লাস জিঙ্ক সালফেট প্লাস হয়েছে কপার সালফেট অপেক্ষা দেখো কপারের সাথে সালফেট যুক্ত অবস্থায় ছিল, এখন কিন্তু কপারের সাথে সালফেট যুক্ত নাই, সালফেটটা কি যৌগমূলক, তাহলে এই যৌগমূলকটা কপার থেকে তোমার কি অপসারিত হয়েছে, তাহলে ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটেছে, এই মূলকটা অপসারণ ঘটেছে, অর্থাৎ কপারের সাথে সালফেট যুক্ত ছিল, এখন কপারের সাথে সালফেট নাই, সালফেটটা ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলকের অপসারণ ঘটেছে, তাহলে তাকে বলা হবে কি বিজারণ বিক্রিয়া। এই হলো জারণ বিজারণের সংজ্ঞা। আমরা সংজ্ঞাটা আরো দেখি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা মৌলের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটে, বা কোনো ধাতু বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণ বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয়। প্রত্যেকটারই একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ হলো জারণ বিজারণের সনাতন বা পুরাতন সংজ্ঞা। এখন আমরা পড়ব আধুনিক বা ইলেকট্রনীয় সংজ্ঞা। এটা হলো জারণ বিজারণ, একই দুই প্রকারের সংজ্ঞা আছে, একটা আধুনিক সংজ্ঞা বা ইলেকট্রনিক সংজ্ঞা, আর একটা বললাম আমরা পুরাতন বা সনাতন সংজ্ঞা। দেখি চেষ্টা করি আমরা জারণের আধুনিক বা ইলেকট্রনিক ধারণা বা সংজ্ঞা। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, এই রাসায়নিক সত্তাটা কোনগুলো হতে পারে সেগুলো ব্র্যাকেটে উল্লেখ করতে হবে, অণু, পরমাণু, মূলক, আয়ন, এই চারটা অবশ্যই ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। রাসায়নিক সত্তা বলতে কোনগুলোকে ইন্ডিকেট করা হয়, অণু, পরমাণু, মূলক বা আয়ন। ইলেকট্রন কি করে ত্যাগ বা বর্জন করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে তোমার কি জারণ বিক্রিয়া। তাহলে এই চারটার মধ্যে যে কোনো একটা যদি ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। এখন তাহলে বিজারণটা কি হবে, এখানে বলছে ত্যাগ বা বর্জন, তাহলে বিজারণ বলা হবে কি গ্রহণ বা গ্রহণ, তো গ্রহণই, আর কি হয় একটাই তো সংজ্ঞা। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, অণু, পরমাণুমূলক আয়ন ইলেকট্রন গ্রহণ করে
সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। তার মানে কি বোঝাচ্ছে, জারণ আর বিজারণ পরস্পরের কি বিপরীত। যেখানে একটা গ্রহণ ঘটে, অপরটাতে সেটা কি বর্জন বা অপসারণ ঘটে। যেখানে যেটা দেখা যায় যে যেটা ঘটছে অক্সিজেন ত্যাগ, আরেকটাতে অক্সিজেন কি গ্রহণ, ঠিক একটা আরেকটা বিপরীত। এখন এটা উদাহরণ সহকারে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। যেমন সোডিয়াম পরমাণু বাইরের কক্ষপথের অক্টেট অপেক্ষা একটি ইলেকট্রন বেশি আছে সর্ববস্থ কক্ষপথে, সুতরাং একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করেছে। ব্যাখ্যা লিখব একটু পরে। সুতরাং ইহা জারণ বিক্রিয়া। পক্ষান্তরে ক্লোরিন পরমাণু বাইরের কক্ষপথে অক্টেট অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে, সুতরাং ইহা একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, সুতরাং ইহা হলো বিজারণ বিক্রিয়া। যেখানে আমরা একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আমরা 2 দিয়ে গুণ করেছি একবারে বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য, দুইটা সোডিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা সোডিয়াম প্লাস উৎপন্ন করেছে। তাহলে এইখানে কি ঘটেছে, ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন ত্যাগকেই বলা হবে তোমার কি বিজারণ বিক্রিয়া। এই ত্যাগ করছে, মাইনাস মানে ত্যাগ, প্লাস মানে কি গ্রহণ, তাহলে মাইনাস ত্যাগ করছে এখানে, তাহলে এটাকে বলবো আমরা কি জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়া। আবার এখানে দেখো, একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, কিন্তু যেহেতু ক্লোরিন সবসময় দ্বি পরমাণু, তাই দুটো ক্লোরিন একসাথে ক্লোরিন অণু দেখানো হয়েছে, 2 দেওয়া হয়েছে Cl2, তার দুটো ক্লোরিন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এখন একটা রাসায়নিক বিক্রিয়া, তাহলে ইলেকট্রন কি করছে, এখানে গ্রহণ করছে, তাহলে এই ক্লোরিনটা কি অণু, তাহলে অণু আমরা বলছি রাসায়নিক সত্তা কি কি হতে পারে, অণু, পরমাণু, মূলক, আয়ন। আর আগেরটাতে কি হয়েছে, সোডিয়াম পরমাণু। এখানে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সোডিয়াম পরমাণু আছে, আমাদের পরমাণু আছে, অণু, পরমাণু, মূলক, আয়ন। তাহলে নিচেরটাতে হলো অণু, উপরেরটাতে হবে কি পরমাণু। পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে আর নিচেরটাতে অণু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে উপরেরটা হলো জারণ বিক্রিয়া, নিচেরটা হবে বিজারণ বিক্রিয়া। আমরা যদি এখন কি করি, ব্যালেন্স করি, ব্যালেন্স করলে কি হবে, এই যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ সবসময় একটা বিক্রিয়ায় সবসময় সমান থাকে। ত্যাগ আর গ্রহণ যতটা ত্যাগ করবে একটা বিক্রিয়া ইলেকট্রন, ঠিক ততটাই গৃহীত হতে হবে, না হলে কিন্তু বিক্রিয়া সংগঠিত হবে না। সুতরাং এই ইলেকট্রন দুইটা মাইনাস আর প্লাস কেটে দিলাম, কেটে দিয়ে কি থাকলো, 2Na প্লাস Cl2, এই যে 2Na প্লাস Cl2, আর এরা ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পর কি আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড, আর দুইটা কমন। তাহলে এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে আর একটা ইলেকট্রন গ্রহণ করছে। এই ত্যাগ মানে হলো জারণ বিক্রিয়া, গ্রহণ মানে কি বিজারণ বিক্রিয়া। সুতরাং মূল বিক্রিয়া এটা। তাহলে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে জারণ আর বিজারণ দুইটাই একই সঙ্গে সংগঠিত হয়েছে। সুতরাং বলা যায় যে জারণ ছাড়া বিজারণ কখনোই সংগঠিত হবে না, এবং বিজারণ ছাড়া জারণ কখনোই সংগঠিত হবে না। সুতরাং বলা যায় জারণ এবং বিজারণ যুগপৎ সংগঠিত হয়।